শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ানের লাশ আসছে দুপুরে। ব্রুনাই থেকে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান, দৃশ্যমান 1.5 কিলোমিটারেরও বেশি। অগ্রগতিতে খুশি দুই পাড়ের মানুষ। 6 বছর পরও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা। দ্রুত বিচার কাজ শেষ করার দাবি। জুরাইনে নিহতদের কবরে বিজিএমইএর শ্রদ্ধা। জাহালম কাণ্ডে এবার হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। মামলার সব কার্যক্রম স্থগিত করলেন চেম্বার আদালত। দুদকের অপকৌশল বলছেন ভুক্তভোগীর আইনজীবী। এবং রংপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীর আত্মহত্যা, নিরাপত্তাহীনতায় ধর্ষিত আরো বোনও। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ আজ দুপুরে দেশে আসবে। নাতির মৃত্যুতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানিয়েছেন, বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা সংকটাপন্ন। পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুর বা ব্যাংককে স্থানান্তর করতে চাইলেও শ্রীলঙ্কার চিকিৎসকরা জানিয়েছেন 2 সপ্তাহের আগে তা সম্ভব হবে না। সবার আদরের ছোট্ট জায়ান। কথা ছিল শ্রীলঙ্কা থেকে ফিরে প্রথমবারের মতো দাদাবাড়ি সুনামগঞ্জের দিরায়ে যাবে সে। কিন্তু নানা কিংবা দাদা কারো বাড়িতেই আর ফেরা হলো না জায়ানের। সন্ত্রাসবাদের উগ্র থাবা নিষ্পাপ এই শিশুটিকে নির্মমভাবে পাঠিয়ে দিল পরপারে। জায়ান আর ফিরে আসবে না প্রিয় নানার বাড়িতে, আবদার করবে না আদুরে কণ্ঠে। জায়ানের অকাল মৃত্যু আর তার বাবার গুরুতর আহত হবার ঘটনায় বনানীতে শেখ সেলিমের বাসায় শোকাচ্ছন্ন পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই বাসায় দোয়া ও কোরআনখানি চলে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইনমন্ত্রী আনিসুল হক গভীর সমবেদনা জানান। আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ মন্ত্রিসভার সাবেক ও বর্তমান সদস্যরা। ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম আমার খুব প্রিয় মানুষ, তার নাতিকে আমি ছোটবেলা দেখেছি। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। বুধবার জায়ানের মরদেহ দেশে আসার পর বনানীর এই চেয়ারম্যান বাড়ির মাঠে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজার স্থান পরিদর্শন করেন হতভাগ্য নানা শেখ ফজলুল করিম সেলিম। তিনি সাংবাদিকদের জানান, বোমা হামলায় গুরুতর আহত জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। গুরুতর জখম হওয়ায় তার 2 পা, কিডনি ও লিভারে দফায় দফায় অস্ত্রোপচার চালানো হচ্ছে স্প্লিন্টার অপসারণের জন্য। আমার নাতি মারা গেছেন, ওই হাসপাতালে ওকে ট্রান্সফার করছে। বাকিটা তো বড় ভাই আপনাদের বলছেন, ও চিকিৎসাধীন আছেন, ওর জন্য দোয়া করেন। উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে থাকা মশিউল হক চৌধুরীকে সিঙ্গাপুর কিংবা ব্যাংককে নেয়ার পারিবারিক সিদ্ধান্ত হলেও 2 সপ্তাহের আগে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রীলঙ্কার চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরেই বিমানবন্দরে শোকার্ত শেখ সেলিমের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নাতিকে হারানো আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে একই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে 7টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠান সহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। গত রোববার ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরও সে ঘটনায় আহতদের সমস্যার অন্ত নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ যথাযথ ক্ষতিপূরণ না পেলে বিজিএমইতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে।
ওইখান দিয়ে দরবারে এইখান দিয়ে দরবারে কোনাখান দিয়ে দরবারে পোলা পাই না, কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তোদের সবাইরে জিজ্ঞাসা করি, আমার ছেলেরে দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পাইনি, সব জায়গা দূর আছে, অর্ধস্বর্ণ মাঠ, তারপরেও পাইনি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটাই হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বাইর করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি। ডান পায়ে শক্তি পাই না, বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না, এবং আহত নিহত পচাগলা লাশ 2 হাত দিয়ে টাইনা বাই করছে। আমি আমার মেয়ের খাড়ে থেকে টাইনে এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি, বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে, তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। দ্রুত বিচার করে দেশের দৃষ্টান্তমূলক স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য, এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারুর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পোশাক খাত নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ, মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি ডক্টর রুবানা হক। বুধবার রাত 12টায় জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি ডক্টর রুবানা হক। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, বিদেশিদের পরামর্শে নয়, নিজেদের উদ্যোগেই পোশাক খাতের উন্নয়নে কাজ করা হবে। এছাড়া রানা প্লাজার মতো ঘটনা রোধে বিজিএমইএ কাজ করছে বলেও জানান তিনি। একটা যৌথ উদ্যোগ নিতে হবে যে সামনে যেন আমরা কোনো রকম বৈষম্যের শিকার কোনো শ্রমিককে হতে দেব না, এবং সামনে এগিয়ে যেতে হলে শিল্প খাতকে যদি আমাদের টেকসই করতে হয়, তাহলে এই শ্রমিকগুলোর যেভাবে পারি আমাদের প্রথমত আমরা যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করব। আমাদের একই সাথে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কাজেই সেলফ মনিটরিংয়ের প্রয়োজন আছে। যদি আমরা নিজেদের বিবেকের দায়িত্ববোধ না নেই, এই দায়ভারটা যদি না নেই, তাহলে অন্যায় হবে। কাজেই বিদেশি প্রেসক্রিপশনের বেসিসে আমরা যাব না। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদেরই। আসলে সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিধ্বস্ত রানা প্লাজার সামনে জড়ো হয় বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় 6 বছর আগে ভয়াবহ ভবন ধসে নিহতদের স্মরণে 1134টি মোমবাতি জ্বালানো হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক সংগঠনের নেতারা। বাংলার সময়ে আরও থাকছে। নুসরাত হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে উচ্চ আদালতের সন্তোষ, জড়িতদের বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। বসল পদ্মা সেতুর 11 স্প্যান। নদীর জাজিরা প্রান্তের 33 ও 34 নম্বর পিলারের উপর গতকাল স্প্যানটি বসানো হয়। এতে দুই প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান 1650 মিটার সেতু। স্বপ্নের সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুই পাড়ের সাধারণ মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এর পরের স্প্যানগুলো বসবে মাওয়া প্রান্তে। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল।
আগের দিন মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে আসা স্পেনটি ক্রেনে অপেক্ষমান ছিল জাজিরা প্রান্তে। আবহাওয়া, নদীর নাব্যতা সবকিছু ছিল অনুকূলে। তার সাথে বাড়তি যোগ হয়েছে আগে 10টি স্পেন বসানোর অভিজ্ঞতা। এবার তাই আর বেশি সময় লাগেনি স্পেন বসাতে। সকাল 6টায় শুরু করে 3 ঘন্টার চেষ্টায় স্পেনটিকে বসানো যায় পিলারের উপর। আগের স্পেনগুলোর সঙ্গে জোড়া দিতে সময় লাগে আরও 2 ঘন্টা। সব মিলে 5 ঘন্টার চেষ্টায় দৃশ্যমান হয় 1.5 কিলোমিটারের বেশি সেতু। তাতে আশাবাদী দুই প্রান্তের মানুষ। বাংলাদেশি হিসেবে আমাদের একটা গর্বের বিষয়। স্পেন প্রতি মাসে উঠছিল, এই মাসে 2টা উঠছে। এতে মানে আসলে আজকের দিনটা একটু বেশি আনন্দ লাগতেছে। পদ্মা সেতুর কাজ হইতেছে, এটা তো খুবই ভালো লাগে। এটা হইলে আমাকে যাতায়াতের সুবিধা হইব। প্রতি মাসে দেখা যায় 1-2 করে স্পেন উঠতেইছে। এখন আর আমি অনিশ্চয়তার কোনো কারণ দেখতেছি না। এখন যেরকম দেখা যাচ্ছে যত সময় পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাবে। 14-15 বছর ধরে ট্রলার চালাই, আমরা ভাবতে পারি না যে এখানে পদ্মা সেতু হবে। এ নিয়ে জাজিরা প্রান্তে এখন দৃশ্যমান 9টি স্পেন আর মাওয়া প্রান্তে 2টি। তবে জাজিরা এই 9টি স্পেনের পাশে বসানোর জন্য নতুন কোনো পিলার প্রস্তুত না থাকায় পরের স্পেনগুলো বসবে মাওয়া প্রান্তে। এই প্রান্তে 3 নম্বর মডিউলে 13 ও 14 নম্বর পিলারের উপর বসানো আছে একটি স্পেন। তার পাশেই বসানো হবে পরবর্তী স্পেনগুলো। বাকি যেগুলো হয়েছে 3 এবং 4 মডিউল, আমরা এখন 7 এবং 6 করতেছি। 5-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। এরপরে আমরা 4-এ চলে যাব। চলতি মাসের 10 তারিখে মাওয়া প্রান্তে বসানো হয় সবশেষ স্পেনটি। এর আগে একটি স্পেন বসতে গড়ে সময় লাগতো 2 মাসের বেশি। সবশেষ কাজে অগ্রগতি হওয়ায় প্রতি মাসে একটি করে স্পেন বসানো সম্ভব হতো। তবে এবারই প্রথমবারের মতো 1 মাসে বসলো 2টি স্পেন। পদ্মার দুই পারের মানুষের প্রত্যাশা, কাজের এই গতি অব্যাহত রাখা গেলে কাঙ্ক্ষিত সময়ে শেষ করা যাবে পুরো সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। জাহালম কাণ্ডে কারা দায়ী এ বিষয়ে রিপোর্ট দাখিলের আগেই হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। এ নিয়ে এক আবেদনে মামলার সব কার্যক্রম স্থগিত করেছে চেম্বার আদালত। অথচ এ আদালতের আদেশে জাহালম মুক্তি পায়, দুদকও 33 মামলার কার্যক্রম স্থগিত করে। দীর্ঘদিন পর এসে আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাকে দুদকের অপকৌশল হিসেবে দেখছেন জাহালমের আইনজীবী। 33 মামলায় বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনা নিয়ে বিপাকে দুর্নীতি দমন কমিশন। ভুল স্বীকার করে আদালতের আদেশে জাহালমের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেয় তারা। যখন জাহালমকে ক্ষতিপূরণ দেয়া এবং দায়ীদের চিহ্নিত করার বিষয়ে উচ্চ আদালতে রুল শুনানি চলছে, তখনই ওই কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল সংস্থাটি। সংস্থাটির আইনজীবী বলছেন, দুদকের মামলা শুনানি করার কোনো বৈধতা নেই ওই কোর্টের। এ নিয়ে এক আবেদনে জাহালম নিয়ে রুল সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেন চেম্বার আদালত। জাহালম সংক্রান্ত একটি রিট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। দুর্নীতি দমন কমিশনের মামলা শুনানির জন্য স্পেশালি বেঞ্চ দেওয়া আছে, কিন্তু যেই বেঞ্চ এটা শুনানি করে সুমোটো রুল ইস্যু করেছে বা হিয়ারিং কন্টিনিউ করছে, ওনার দুদক সংক্রান্ত কোনো শুনানির এখতিয়ার নাই। যে আদালতের আদেশে জাহালম মুক্ত হলো এবং তার সব মামলা প্রত্যাহার হলো, এতদিন পর সে আদালতের এখতিয়ার নিয়ে দুদক প্রশ্ন তুললেও জাহালমের আইনজীবী বলছেন, সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন জাহালম। স্থগিতর ফলে এই মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে আর শুনানি চলছে না, কিন্তু সেটি তারা শুরুতে গেলে বোধহয় ভালো হতো, কারণ ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গেছে এবং যে কারণে ওনারা অবশ্য ডিলে কন্ডোনেশনের জন্য একটা দরখাস্ত দিয়েছেন। জাহালমের ঘটনায় কারা দায়ী এ বিষয়ে আগামী 2 মে দুদকের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। এর আগেই মামলার সব কার্যক্রম স্থগিত হয়ে গেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী আত্মহত্যা করেছে। ধর্ষণের শিকার হয়েছে তার ছোট বোনও। গত শুক্রবার এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পুলিশের গাফিলতি আর ধর্ষকদের হুমকিতে বিচার চাওয়া তো দূরের কথা, 3 দিন ধরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছে তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে ঘুরতে যায় মির্জাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মিঞ্জির দেখা করতে যায় স্বপ্না ও তার বোন। এ সময় গণধর্ষণের শিকার হয় তারা। ওই দিন বাড়ি ফিরে আত্মহত্যা করে স্বপ্না। মৃত্যুর পর তার মোবাইলের পাঠানো SMS দেখে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার, কিন্তু ধর্ষকের অব্যাহত হুমকিতে 3 দিন ধরে বিচার চাওয়ার সাহস পায়নি পরিবারের সদস্যরা। ডাকি নিয়ে গেছে, নিয়ে যা তাকে এরকম অবস্থা করি, সে চলে আসার পরে মারা গেল। এরা আসলে ভয়ে হয়তো বিচার চাচ্ছে না, কিন্তু এর সঠিক বিচার পাওয়া উচিত। বলে যে
যে স্বপ্ন টপর দাফন হওয়ার পরে রিজি টপর যে কি হবে না হবে, সে রিজিক যে খুঁজে পাওয়া যাবে কি না যাবে এটা কিন্তু কোনো নির্দেশন নাই। মৃত্যুদণ্ড, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। স্বপ্নার সঙ্গে ধর্ষণের শিকার হয় ৭ম শ্রেণীর ছাত্রী তার চাচাতো বোনও। আতঙ্ক নিয়ে সময় সংবাদের কাছে ঘটনার দিনের বর্ণনা দেয় মেয়েটি। ওখানে জোর করে নিয়ে গেছেন এমনি গল্প? নাম জানো তার? কি নাম ওর? কি নাম? রতন। এদিকে লাশের ময়না তদন্ত আর একটি ইউডি মামলা করে ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। ঘটনার বিচার দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। অবিলম্বে প্রতারক প্রেমিক রতন মিঞ্চি ও তার অজ্ঞাত 2 সহযোগীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলেন, এখনই এই মামলায় হস্তক্ষেপ করতে চান না তারা। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন হয়েছে। তদন্ত চলছে নুসরাত হত্যায় অর্থ এবং পুলিশের গাফিলতির বিষয়টিও। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর পার হয়েছে ২৬ দিন। এ সময়ের মধ্যেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, পৌর কাউন্সিলর রুহুল আমিন সহ ২০ জনকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে 2 নারী সহ 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলোচিত এই মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই মন্তব্য করেন। মহামান্য হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে এবং আশা করা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনও আমাদের সবার সামনে চলে আসবে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় মঙ্গলবার সোনাগাজী পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। আমাদের সময় মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মজ্জম হোসেন যখন আমাদের সাথে কথা হয়েছিল, উনি যখন আত্মহত্যার বলতে চেয়েছিল, আমরা বললাম যে না, এটা আত্মহত্যা না, আমরা একটু ভালোভাবে তদন্ত করে দেখেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের তথ্য বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, আপনারা খুব দ্রুত এটা পেয়ে যাবেন। রিপোর্টগুলো আমরা যাচাই বাছাই করছি। রিপোর্টগুলো যাচাই বাছাই করার পরে যদি প্রাথমিকভাবে প্রমাণ হয় যে এখানে অর্থের লেনদেন হয়েছে। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মঙ্গলবারও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শহরের এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে মাওলানা ভাসানী পাঠাগার ও আলোকিত মুলাদি সংগঠন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নুসরাত হত্যা সহ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধ এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কল উপজেলায় মানববন্ধন করে কয়েকটি সংগঠন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় নারীদের নিরাপত্তায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় নুসরাত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাংলার সময়ে আরও থাকছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু, বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির সুযোগ নেই বললেন সিইসি। রমজান উপলক্ষে গতকাল থেকে সারা দেশে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রথম দফায় বিক্রি হচ্ছে 3টি নিত্য প্রয়োজনীয় পণ্য, ডাল, চিনি ও সয়াবিন তেল। রোজা শুরুর 5 দিন আগে ছোলা এবং 2 দিন আগে খেজুর বিক্রি শুরু করবে বলে জানিয়েছে টিসিবি। ন্যায্য মূল্যে নিত্য পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতি বছরই ট্রাকে করে দেশের বিভিন্ন পয়েন্টে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করে টিসিবি। মঙ্গলবার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির নিত্য পণ্য বিক্রি। ময়মনসিংহে বিভাগীয় শহরের 5টি পয়েন্টে খোলা ট্রাকে বিক্রি হচ্ছে পণ্য। খুলনায় এ কার্যক্রম শুরু করেছে 119 জন ডিলার। টিসিবি জানায়, এবছর প্রতি কেজি চিনি 47 টাকা, মসুর ডাল 44 টাকা এবং সয়াবিন তেল কেজি প্রতি 85 টাকায় বিক্রি হচ্ছে। বাইরে যে রেট আছে তার রেট অনেক টিভিসির মধ্যে অনেক কম আছে রেট, এই জন্য অনেক লোকজন নিতে আছে। বাজারের চেয়ে কমের দাম মানুষের কিনে। এর ডাল, মসুর ডাল দিচ্ছি, চিনি দিচ্ছি,
এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি পণ্য কিনতে পারবেন বলে জানায় টিসিবি কর্তৃপক্ষ। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বাজারের চেয়ে অনেক ভালো এবং দামও কম, জিনিসও ভালো। বাজারের ডাল থেকে এই ডালটা সিদ্ধ হয় এবং ভালো, খেতেও ভালো। সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো, এটা কন্টিনিউ যদি রাখা যায়। এই উদ্যোগটা সারা বছর থাকলে বাজার স্থিতিশীল থাকে। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে 31তম দিনের অভিযানে তুরাগের তীর থেকে প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। অভিযানে গুড়িয়ে দেওয়া হয় নদীর জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বাইং হাউস, সরকারি প্রতিষ্ঠানের প্রাচীর, কাঁচা বাজার সহ ছোট বড় আবাসিক স্থাপনা। এছাড়া নিলামে তুলে বিক্রি করা হয় 2টি বালির গদি। 4 দিন বিরতির পর মঙ্গলবার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। মঙ্গলবারের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বাইং হাউস। উচ্ছেদ করা হয় আব্দুল্লাহপুর সুইচ গেট এলাকার একটি কাঁচা বাজারের অংশবিশেষ। বাদ পড়েনি সরকারি স্থাপনাও। টঙ্গী ব্রিজের পাশে শিল্প সম্পর্ক শিক্ষায়তনের প্রাচীর ভেঙে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা উদ্ধারে প্রতিষ্ঠানের মালিকানা বিবেচ্য নয়। নোটিশ না দিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙে ফেলবে, এত বড় একটা প্রতিষ্ঠানকে না জানিয়ে, এটাই আমাদের অভিযোগ। তাহলে আমাদের এই অরক্ষিত জায়গাটা আমরা কিভাবে এখন নিয়ন্ত্রণ করব? এই ওয়ালেরও ভেতরে আমাদের সীমানা পিলার, তো সেই হিসেবে তো আমরা যেহেতু সীমানার ভেতরে অংশ, মানে আমাদের নদী সীমানার মধ্যে আছে, এরকম অংশ আমরাই উচ্ছেদ করছি। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বেশ কিছু প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। তবে আইনিভাবে লড়াই করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। আমি আশা করছি যে কোনো কিছুই আমরা অবশ্যই আইনি মোকাবেলা করে সেইগুলো ভ্যাকেট করে আমরা সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সমর্থ হবে। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা 2টি বালির গদি নিলামে তুলে 14,28,000 টাকা বিক্রি করা হয়। 31 দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ পাড় থেকে উচ্ছেদ করা হয়েছে 3,200টির বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয়েছে 82 একরের বেশি জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে প্রথম দিনের অভিযানে 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পাকা, আধা পাকা, বসতবাড়ি সহ অন্তত 30টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে প্রথম ধাপে 10 দিনের উচ্ছেদ অভিযানে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল শুরু হয় দ্বিতীয় ধাপের উচ্ছেদ। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করায় রোহিঙ্গা বা বিদেশি নাগরিকদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। 135টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীতে তিনি একথা বলেন। এছাড়া এবারই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। এ সময় তরুণ ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হতে নিজেদের তথ্য দেন। 2001 থেকে 2004 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হয়। সারা পৃথিবী জুড়ে ভোট দেওয়ার পরিমাণ কিন্তু কমে আসার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা যে সরকারের প্রতি থাকে, এটা যদি পূর্ণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কম থেকে যায়। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা করা হয়। প্রথমবারের মতো হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান নির্বাচন কমিশনার কবিতা খানম। ন্যাশনাল কার্ড আইডিতে যদি তারা তৃতীয় লিঙ্গ হিসেবে চিহ্নিত থাকে, তাহলে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো বা নাগরিক অধিকার তাদের জন্য যে আলাদাভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, সেটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার তাদের চিহ্নিত করা সহজ হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করায় রোহিঙ্গা বা বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। যখনই রোহিঙ্গা দেশে প্রবেশ করে তার কিছুদিন পরেই সরকার সাপ নিয়ে রেখেছে ভুল নাম দিয়ে
ভুল তথ্য দিয়ে যদি হতে চায় তখন আঙ্গুলের সাবজেক্টে দেখা যাবে তার আঙ্গুলের সাবের সাথে কোনো মিল নেই। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। প্রথম দফায় জেলার সদর, আগলঝাড়া ও গৌরনদী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এছাড়া দেশের ১৩৫টি উপজেলায় ২৩শে এপ্রিল থেকে শুরু হওয়া ভোটার তালিকা কার্যক্রম আগামী ১৩ই মে পর্যন্ত চলবে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চাঁদপুরের ১৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠিত হয়। এতে শপথ নেন চাঁদপুরের ৭টি, লক্ষ্মীপুরের ৫টি এবং নোয়াখালীর ১টি সহ ১৩টি উপজেলার ৩৯ জন জনপ্রতিনিধি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান, উপপরিচালক দীপক চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রামের ডিবি পুলিশ পরিচয়ে এক বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পটিয়ায় এ ঘটনা ঘটে। বাসের সহকারী জানায়, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে বেল্লাপাড়া এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন গাড়ি থামায়। এ সময় চালক জালালের কাছে ইয়াবা রয়েছে দাবি করে তাকে বেধড়ক মারপিট করার অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় জালালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে বাসের সহকারী ও যাত্রীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখা। আরোপ করে বলছে যে আমরা ডিবি পুলিশ, আমাদের কাছে ইনফরমেশন আছে তোমাদের ড্রাইভার কাছে ৩,০০০ পিস ইয়াবা আছে। গাড়ির ভিতরে ৩-৪ জন উঠছে, সবার হাতে গান ছিল। পরে ড্রাইভারের নিচে নিয়ে যায়, অনেক টর্চার করছে। দেখি এখান থেকে সম্পূর্ণ আঘাত এগুলা ঘুরাইছে, এগুলা করেছে। টাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে সিরাজগঞ্জে র্যাব ১২-র সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে অধিনায়ক আবদুল্লাহ আল মোমেন জানান, মামলা হবার পরেই তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কুড়িগ্রামের রাজীপুরের পঞ্চনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ মাস আগে মায়ের সঙ্গে বাংলাদেশি বাবার বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। গত ১৬ এপ্রিল রাতে চাচাতো ভাই আলামিন তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে কিশোরীটিকে ধর্ষণ করে। কুষ্টিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর এক যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে শহরের মঙ্গলবাড়ি থেকে মোটরসাইকেলে করে মনসুর ইমরান খাঁ নামে এক যুবককে অপহরণ করে কয়েকজন দুর্বৃত্ত। এরপর তাকে স্থানীয় একটি পত্রিকা অফিসে আটকে রেখে পরিবারের কাছে মোবাইলে ৭০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে গতকাল ভোরে বাবর আলী গেট এলাকা থেকে ইমরানকে উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ অপহরণকারীকে। পরে ইমরান বাদী হয়ে অভিযুক্ত ৫ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করেন। কুষ্টিয়ার একটা স্থানীয় পত্রিকার অফিস থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং ৫ জন অপহরণকারীকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট ধারায় আমরা মামলা নিয়ে নিয়েছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের আঘাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখের নগর এলাকার রিফাত ও তার বন্ধুদের সঙ্গে পাশের এলাকার সুমন ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে বন্ধুদের নিয়ে সিদারপুর ব্রিজ এলাকায় যায় রিফাত। এ সময় সুমন সহ তার সহযোগীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে রিফাতকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করলে গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গার দামুরহুদা স্কুল ছাত্রী অপহরণের মামলায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ আগস্ট সকালে ৬ ঘড়িয়া এলাকায় স্কুলে যাবার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় টুটুল মিয়া ও তার সহযোগীরা। ওই দিন রাতে ভুক্তভোগীর বাবা দামুরহুদা থানায় টুটুল মিয়া সহ ৪ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত টুটুল মিয়াকে ১৪ বছরের কারাদণ্ড দেন। নাটোরে বাস চাপায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২ জন।
গতকাল সকালে বড়গ্রাম উপজেলার বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নাটোর থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস নাটোরের বনপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ভ্যান যাত্রী নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে দুর্গাপুর উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বারোমারি লক্ষ্মীপুর গ্রামের ভারত সীমান্তের কাছে রান্নার জন্য লাকড়ি সংগ্রহে যান এক আদিবাসী নারী। এ সময় পাহাড়ের ঢালে এক নারীর লাশ দেখে থানায় খবর দেয় তিনি। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে হত্যার কারণ ও লাশের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মুন্সিগঞ্জে আগুনে জাল তৈরির একটি কারখানা পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে সদরে ইউনিক ফিশিং নেট নামে একটি কারখানায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এরই মধ্যে কারখানায় থাকা মূল্যবান সরঞ্জামাদি ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রচণ্ড গরমে নওগাঁয় বাড়ছে ডায়রিয়া, জ্বর ও আমাশয় সহ নানা রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানি পান করা এবং বাইরের পচা বাসি খাবার পরিহার করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। নওগাঁয় হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ডায়রিয়া, আমাশয় সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ রোগী। এদিকে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। বেড সংকটে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। রবিবারে বিকেলে ভর্তি হয়েছি, এখনো বাচ্চা ডায়রিয়া পায়খানা কমেনি। আমার শরীরের মধ্যে খুব অসুস্থ, ওই জন্য গরমিতে আসে দাঁড়া আছি ওষুধ নেওয়ার জন্য। এমন ওষুধ দেয়, আমরা বাইরে কিনে নিতে হয় দামি ওষুধ, এই জায়গায় ওষুধ দেয় না ওগুলা। অসহনীয় আবহাওয়া থেকে শিশুদের নিরাপদে রাখা এবং তরল খাবার বেশি দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চাদের বেশি রোদে না রেখে তারা যেন ছায়ায় থাকে, ছায়াযুক্ত স্থানে থাকে এবং পানি বেশি করে খায়, তরল খাবার যেন বেশি খায়। হ্যাঁ, এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও সতর্ক হতে হবে। 200 শয্যার নওগাঁ সদর হাসপাতালে গড়ে প্রতিদিন 1,500-এরও বেশি রোগী আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সভায় 8টি জেলায় কর্মরত শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে 28তম দিনেও আন্দোলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গতকাল সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। উপাচার্য কর্তৃক শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, পরে তাদের আন্দোলনে যোগ দেয় শিক্ষক ও কর্মচারীরা। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য 1 মে থেকে 3 মাস সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক জানান, প্রতি বছরের মতো এবারও হ্রদে সব ধরনের মাছের বংশবৃদ্ধির জন্য 1 মে থেকে 3 মাস মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। হ্রদে মাছ ধরা জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার সময় মোবাইল কোর্টের পাশাপাশি নৌ পুলিশ মনিটরিং করবে বলে জানান জেলা প্রশাসক। বন্ধ থাকার উদ্দেশ্য হচ্ছে কাপ্তাই লেকের মাছের প্রজনন যাতে বৃদ্ধি পায় এবং মা মাছগুলো যাতে সহজে ডিম দিতে পারে এবং ডিম থেকে পোনা সৃষ্টি হয়ে আমাদের মৎস্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। গতকাল সকালে ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ে আলোচনা সভা হয়। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়। নাটোর মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি র্যালি বের করে জেলা পুষ্টি সমন্বয় কমিটি। পরে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। ৩০ বছর পর নিজ বাড়িতে বন্দি দশা মুক্ত হলেন মুন্সিগঞ্জের রামা সাহা। ফেসবুকে রামা সাহাকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হলে প্রশাসনের সহায়তায় তাকে মুক্ত করা হয়। এলাকাবাসীর অভিযোগ, কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করতে ছোট ভাই গণেশ মানসিক রোগী বানিয়ে রামা সাহাকে বন্দি করে রাখেন। নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সুস্থ মানুষ অথচ মানসিক রোগীর অপবাদ নিয়ে ৩০ বছর নিজ ঘরে বন্দী ছিলেন মুন্সিগঞ্জের মীর কাদিমের গোপালপুর গ্রামের রামা সাহা। পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে রামার বন্ধু পরিচয়ে একই এলাকার আনোয়ার হোসেন অভিযোগ করেন, সম্পত্তির লোভে ছোট ভাই গণেশের ষড়যন্ত্রে পাগল সাজিয়ে পায়ে শিকল পরিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় রামাকে। ৬ বছর আগে গণেশ মারা গেলেও তার স্ত্রী গৌরী সাহা একইভাবে রামাকে বন্দি করে রাখে। বিষয়টি জানার পর শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত করা হয় তাকে। উনি এইভাবে তাড়া থাকলে, খাওয়া দাওয়া ঠিক করলে এবং ট্রিটমেন্ট করলে, ভালো প্রপারলি ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। তাকে শিকল দিয়ে আটক করে রেখেছিলেন তার বোন, তাকে গ্রেপ্তার করা হয়। মূলত রামচন্দ্র সরকারকে তারা পাগল আখ্যা দিয়ে আটকে রেখেছিল, কিন্তু তার সেইরূপ আটকানোর মতো পাগলামি তার ভিতরে আমরা লক্ষ্য করিনি। বন্দী হবার আগ পর্যন্ত ধান চালের ব্যবসা করতেন রামা। এবার মুক্ত হয়ে স্বজনদের সান্নিধ্য পেয়ে খুশি তিনি। যে পর্যন্ত জীবিত আছি, এই প্রতিষ্ঠান যতদিন আছে ততদিন আমি আছি। রামা সাহা অবিবাহিত। তার পরিবারে 23% জায়গায় বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি থাকার ঘর রয়েছে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শারীরিকভাবে স্বাভাবিক মানুষের মতো না হলেও শুধুমাত্র মানসিক শক্তির জোরে ব্যাট বল হাতে তুলে নিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে 4 ছক্কায় নিজেদের স্বপ্নের পথে এগোচ্ছেন ড্রিম ফর ডিসএবিলিটি হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্যরা। লক্ষ্য একটাই, ত্রিদেশীয় টি-20 সিরিজ জয়। জয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। বাংলাদেশে ক্রিকেটের আবেশটাই ভিন্ন রকম। এখানে অলিতে গলিতে প্রতি বিকেলে মাশরাফি, সাকিব, তামিম হয়ে ওঠার স্বপ্ন দানা বাঁধে। যে স্বপ্ন আকাশ ছোঁয়ে, তার কাছে যে কোনো প্রতিবন্ধকতায় যে নস্যি। না হলে কিসের স্পৃহায় হুইল চেয়ারে আবদ্ধ জীবন এমন বাঁধনহারা হয়ে ওঠে। লাল সবুজ জার্সিতে মাঠে নিবিড় অনুশীলন ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিসএবিলিটি হুইল চেয়ার ক্রিকেট দলের। একাগ্র চিত্তে একটা লক্ষ্য নিয়ে এগোয় দলটা। 26 থেকে 28 এপ্রিল কলকাতা এনকেডি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে মাঠ মাতানোর প্রস্তুতিতে এক বিন্দুও ঘাটতি রাখতে চায় না তারা। ট্রাইনেশনে আমরা খেলতে যাচ্ছি, আশাবাদী যে আমরা এখানে অবশ্যই জয়লাভ করব, সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে আসব। দিল্লিতেও প্রথম আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট সিরিজ জয়লাভ করি, এবার খুব আশাবাদী আমার দল নিয়ে। এবং ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাল সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস ধরে রাখতে নানা পরামর্শ দিচ্ছেন কোচ। কিভাবে ম্যাচ জিততে পারি, কিভাবে গেম সেন্সের মাধ্যমে আমরা ওখানে ভালো করতে পারি, সেইভাবে তাদের মোটিভেশন এবং তাদের সামান্য কিছুভাবে ফিটনেসের কাজ এবং ব্যাটিং বোলিংয়ে যে টেকনিক্যাল সাইডগুলো আছে সেই কাজগুলোর উপর আমরা ধারণা দিচ্ছি, যাতে ওখানে আমরা ভালো কিছু করতে পারি। এদিকে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম উবাইদুল মুক্তাদির। তাদের উৎসাহ দিতে সবসময় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তরও। তাদের অন্যান্য কর্মকাণ্ডে আমরা সবসময় সহায়তা করে আসি এবং আমাদের সহায়তার হাত সবসময় তাদের প্রতি থাকবে। চেষ্টা করব তাদের এই টুর্নামেন্টের যে হুইল চেয়ারগুলি, এটা আমরা আমাদের প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়ার। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে 25 এপ্রিল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে 26 সদস্যের দলটি।
সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কা হামলা নিহত শিশু জায়ানের লাশ আসছে দুপুরে। ব্রুনাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান, দৃশ্যমান 1.5 কিলোমিটারেরও বেশি। অগ্রগতিতে খুশি দুই পাড়ের মানুষ। 6 বছর পরও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা। দ্রুত বিচার কাজ শেষ করার দাবি। জুরাইনে নিহতদের কবরে বিজিএমইএ এর শ্রদ্ধা। জাহালম কাণ্ডে এবার হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। মামলার সব কার্যক্রম স্থগিত করলেন চেম্বার আদালত। দুদকের অপকৌশল বলছেন ভুক্তভোগীর আইনজীবী। এবং রংপুরে গণধর্ষণের শিকার হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীর আত্মহত্যা। নিরাপত্তাহীনতায় ধর্ষিত আরেক বোনও। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।